আসসালামু আলাইকুম। পশ্চিমবঙ্গে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে নরেন্দ্র মোদীর বিজেপি সরকার গঠন করায় আওয়ামী লীগের সভানেত্রী এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি বিবৃতি দিয়েছেন। হয়তো এটি খুব স্বাভাবিক ঘটনা, কিন্তু তার এই বিবৃতি নিয়ে এখন বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক মহলে যেমন তুমুল আলোচনা চলছে, তেমনি ভারতের বিভিন্ন গণমাধ্যমে, নেতৃস্থানীয় গণমাধ্যমে এটি যথেষ্ট গুরুত্বের সাথে প্রকাশ হয়েছে এই বিবৃতিটি। এবং কেন এই ধরনের একটি বিবৃতি শেখ হাসিনার পক্ষ থেকে অভিনন্দন বার্তার নামে দেয়া হলো, ভিতরের শব্দগুলোতে আসলে কি মিন করা হচ্ছে তা নিয়ে ব্যবচ্ছেদ করা হয়েছে, নানান ধরনের বিশ্লেষণ উঠে এসেছে। অনেকেই সমীকরণ মেলাতে চেষ্টা করছেন যে শুভেন্দু অধিকারী নেতৃত্বে বিজেপি সরকার গঠন করায় আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ বিশেষ কোনো ইঙ্গিত দিচ্ছে কিনা। আমাদের বিশ্লেষণের কোনো প্রয়োজন নেই। আমি শুধু ভারতের মূলধারার কয়েকটি গণমাধ্যমের বিশ্লেষণগুলো ছোট করে আপনাদের সামনে তুলে ধরতে চাই। টাইমস অফ ইন্ডিয়া, দ্য স্টেটসম্যান, এনডিটিভি, আনন্দবাজার, এই সময়, সংবাদ প্রতিদিন, বিভিন্ন ধরনের গণমাধ্যমে নানানভাবে বিশ্লেষণ তুলে ধরা হয়েছে শেখ হাসিনার এই স্টেটমেন্টটি নিয়ে। তার আগে ছোট্ট করে জানাই যে শেখ হাসিনা শুক্রবার যে বিবৃতিটি দিয়েছিলেন তার মধ্যে মূল কথাটি কী ছিল। সেখানে বলা হচ্ছে যে বিধানসভার ভোটে জয়ী হওয়ায় এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ায় আমি ব্যক্তিগতভাবে এবং বাংলাদেশের জনগণের পক্ষে শুভেন্দু অধিকারীকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। এই হচ্ছে মূল কথা। এর বাইরে গতানুগতিক যেসব কথাবার্তা থাকে, পশ্চিমবঙ্গ বাংলাদেশের সীমান্ত লাগোয়া রাজ্য, পশ্চিমবঙ্গের সাথে বাংলাদেশের মানুষের যে অভিন্ন সংস্কৃতি, শিল্প সাহিত্য যে সম্পর্ক, সেইখান থেকে বাংলাদেশ এবং ভারত সামনের দিনগুলোতে রাজনৈতিক অর্থনৈতিকভাবে আরও অনেক দূর এগিয়ে যাবে, সম্পর্ক আরও গভীর হবে, ইত্যাদি ইত্যাদি অনেক কথা রয়েছে। এখন তার এই বিবৃতিটি আমরা বিশ্লেষণ না করলেও ভারতের বিভিন্ন গণমাধ্যমে যেমন ছোট ছোট করে যদি মূল পয়েন্টগুলো আপনাদের সামনে তুলে ধরি, বোঝা যাবে যে আসলে কেন এটি নিয়ে এত বেশি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে যে এই বিবৃতিটি এইভাবে কেন শেখ হাসিনা দিলেন। প্রথমে যদি বলি জি নিউজের কথা, জি নিউজে শেখ হাসিনার এই অভিনন্দন বার্তাটি তুলে ধরার পাশাপাশি একেবারে শেষে এসে বলা হচ্ছে যে এই অভিনন্দন বার্তায় অনেকে কিছুটা অবাকও হয়েছেন। কেন বলা হচ্ছে, সাধারণত কোনো রাষ্ট্রের শীর্ষ নেতৃত্ব কেবল সরকার বা দলকে অভিনন্দন জানায় নির্বাচনে কোনো দল জয়ী হলে বা সরকার গঠন করলে, কিন্তু এখানে শুভেন্দু অধিকারীর নাম যেভাবে আলাদা এবং বিশেষভাবে উল্লেখ করা হয়েছে তা দুই নেতার ব্যক্তিগত সুসম্পর্ক আর একবার স্পষ্ট হলো। কূটনৈতিক মহলের মতে এই বার্তা আগামী দিনে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সহযোগিতা এবং সীমান্ত বাণিজ্যের ক্ষেত্রে এক ইতিবাচক প্রভাব ফেলতে পারে। কিন্তু এটি এখানে বলা হয়নি যে শেখ হাসিনা তো এখন আর প্রধানমন্ত্রী নেই বাংলাদেশের। তার এই বিবৃতির উপরে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের সম্পর্কের উন্নয়নের বিষয়টি এত জোরালোভাবে তুলে ধরা হচ্ছে কেন। এই সময় ভারতের আরেকটি প্রভাবশালী বাংলা দৈনিক, সেখানে বলা হচ্ছে যে হাসিনা ভারতে আশ্রয় নেওয়ার পরেই তাকে বৈধ প্রধানমন্ত্রী বলে মন্তব্য করেছিলেন শুভেন্দু অধিকারী, যিনি আজকের মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের। আরেকটু জানিয়ে রাখি যে শেখ হাসিনার এই অভিনন্দন বার্তাটি কিন্তু শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার আগেই আওয়ামী লীগের পক্ষ থেকে পাঠানো হয়েছে। যাই হোক, এই সময় তো বলা হচ্ছে যে 2024 ডিসেম্বরে নদিয়ায় একটি সমাবেশে তিনি বলেছিলেন, অর্থাৎ শুভেন্দু অধিকারী, শেখ হাসিনা বৈধ প্রধানমন্ত্রী, তিনি প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশে ফিরবেন, ঢাকা বিমানবন্দর থেকে তাকে স্যালুট দিয়ে নিয়ে যাওয়া হবে। সেই দিক থেকে দেখলে হাসিনার সঙ্গে তার সম্পর্ক ভালো, তবে বিবৃতিতে শুধু শুভেন্দুর নাম নেওয়ায় কিছুটা অবাক রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ।
আনন্দবাজার বলছে, বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে সকল বিজয়ীকে অভিনন্দন জানিয়েছেন। তবে শেখ হাসিনা শুভেন্দু অধিকারীকে বিশেষভাবে অভিনন্দন জানিয়েছেন এবং পশ্চিমবঙ্গ ভারতের সাফল্য ও সমৃদ্ধি কামনা করেছেন। সংবাদ প্রতিদিন বলছে যে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের জয়ের জন্য ভারতীয় জনতা পার্টি ও তার জয়ী প্রার্থীদের আওয়ামী লীগ ও বাংলাদেশের প্রাক্তন সরকারের তরফে শুভেচ্ছা। বিশেষ বার্তা দিয়েছেন ভাবি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে। 2024 থেকে 2026 গত দুই বছরের বারবার হুঙ্কার আস্ফালন দিয়েও শেখ হাসিনার ভাগ্য বদল হয়নি। বাংলাদেশে এখন বিএনপি সরকার, খালেদা পুত্র তারেক রহমান প্রধানমন্ত্রী। নতুন সরকার হাসিনার প্রত্যাবর্তন নিয়ে এখনো নয়াদিল্লির সঙ্গে কথা বলেনি। তবে অচিরেই এই প্রস্তাব আসতে পারে বলে মনে করেন ওয়াকিবহাল মহলের অনেকেই। এখন বিষয় হচ্ছে যে একথা আমি আপনাদেরকে আগেই জানিয়েছি বা আপনারাও নিজেরাও জানেন, একটু মনে করিয়ে দেওয়ার চেষ্টা করেছি। 2024 সালে যখন আওয়ামী লীগ বিরোধী কথিত কোটা বিরোধী আন্দোলন শুরু হয় এবং শেখ হাসিনার বিরুদ্ধে শেখ হাসিনা সরকারের এক দফা দাবিতে যে আন্দোলন, সরকার পতনের যে দাবিতে আন্দোলন, সে আন্দোলন যখন ক্রমান্বয়ে হিংসাত্মক রূপ নিচ্ছিল, সে সময় আমরা দেখেছি যে ভারতের বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয় থেকে বিশেষ একটি রাজনৈতিক দলের মতাদর্শের মানুষেরা মিছিল বের করেছিলেন। পশ্চিমবঙ্গ বেশ খানিকটা উত্তাল হয়ে উঠেছিল। মমতা বন্দ্যোপাধ্যায় ওই সময়ে বেশ কয়েকটি মন্তব্য করেছিলেন। তার মধ্যে একটি ছিল যে পশ্চিমবঙ্গ বাংলাদেশের আর কোনো ধরনের রক্ত দেখতে চায় না, বাংলাদেশের রক্তপাত দেখতে চায় না, এবং শেখ হাসিনাকে ইঙ্গিত করে নাম না ধরে তিনি অনেক ধরনের মন্তব্য করেছিলেন। এবং অনেকে তো বলেন যে এটা আমার কাছেও মনে হয় তৃণমূলের সঙ্গে বাংলাদেশের কিছু সাম্প্রদায়িক রাজনৈতিক দলের সঙ্গে একটা চরম কানেকশন ছিল। নানান ধরনের লেনদেন, সেটি অর্থনৈতিক থেকে নানান ধরনের লেনদেন হতো। কোনো কোনো গণমাধ্যমে এই কথা এইভাবে উঠে এসেছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে জামাতে ইসলামীর একটি গোপন সেটিং গড়ে উঠেছিল এবং যেটির মাধ্যমে বাংলাদেশের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছিল এই গোষ্ঠী। তৃণমূলের সঙ্গে সম্পর্ক গড়ে তোলার কারণে তারা আরও শক্তিশালী হয়ে উঠছিল। আর মমতা দরকার ছিল ইসলামপন্থী, কথিত ইসলামপন্থী রাজনৈতিক দলের সঙ্গে একটি সখ্যতা, সেখানে ভোটের রাজনীতি ছিল। এগুলো এখনো অনেকের কাছেই ওপেন সিক্রেট। এবং আমরা তো এই কথাও এই বিষয়টিও দেখছি যে তৃণমূলের ব্যাপক পরাজয় এবং বিজেপির সেখানে সরকার গঠনের যেই ঘটনাগুলো, তাতে বাংলাদেশের কোনো কোনো রাজনৈতিক দল সাংঘাতিকভাবে ক্ষুব্ধ। কোনো কোনো রাজনৈতিক দল বলতে সাম্প্রদায়িক দল বা কথিত ইসলামপন্থী দল। এবং এই কথিত ইসলামপন্থী দলের অনেকেই মন্তব্য করছেন যে ভারতের মুসলমানদের উপরে যে আক্রমণ চলছে কোথাও কোথাও পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর, তারা আর তা দেখতে চায় না, তারা কল্লা কেটে নেবে ইত্যাদি ইত্যাদি। মুসলমানদের উপর আক্রমণ চলছে, সেখানকার সংখ্যালঘুদের উপর আক্রমণ চলছে, এটি আমরাও তীব্র প্রতিবাদ জানাই। যখন বাংলাদেশে হিন্দুদের উপর আক্রমণ চালানো হয়, সেটি যেমন আমরা কোনোভাবে সমর্থন করতে পারি না, ঠিক একইভাবে মুসলমানদের উপর যে আক্রমণ চলছে সেটি আমরা সমর্থন করতে পারি না। কিন্তু এই সব বিষয়ের প্রতিবাদ জানানোর ভাষাটা তো অন্যরকম হতে পারে। এনসিপি যে নেতারা, সাবেক ছাত্র সমন্বয়ক থাকা অবস্থায় তারা যে হুঙ্কার হুঁশিয়ারি ছাড়ছিল যে 7 সিস্টার দখল করে নেবে, নরেন্দ্র মোদীকে টেনে হিচড়ে নামিয়ে দেওয়া হবে, মানে অর্বাচীনের মতন কথাবার্তা, এখন আবার সেই ধরনের কথাবার্তা আমরা শুনতে যাচ্ছি বিশেষ একটি রাজনৈতিক গোষ্ঠীর পক্ষ থেকে। এবং এই বিষয়গুলো নিশ্চয়ই আমাদের জন্য ভালো নয়। আর মূল যে বিষয়টি সেটি হচ্ছে যে অনেক বিশেষজ্ঞ, অনেক বোদ্ধা বলার চেষ্টা করছেন পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠন করাতে বা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের মাধ্যমে বাংলাদেশ ভারতের রাজনীতিতে কোনো প্রভাব পড়বে না। কিন্তু আমি মনে করি প্রভাব অবশ্যই পড়বে, নানান দিক থেকে পড়বে। সেটি যেমন অর্থনৈতিক দিক থেকে
বাণিজ্যিক দিক থেকেও বলা যায়, কারণ এইগুলো সবই রাজনীতিকে কেন্দ্র করে। আমার মনে হয় অনেক ধরনের খেলা বাকি রয়েছে। এবং আবার যারা বলেন মানে আওয়ামীপন্থী যারা, যে তারা আবার বেজায় খুশি মমতা বন্দ্যোপাধ্যায় হেরে যাওয়াতে, কিন্তু এতটা উচ্ছ্বাসেরও খুব বেশি জোরালো কারণ নেই। একটা পরিবর্তন হতে পারে, নতুন সমীকরণ তৈরি হতে পারে, তবে তার জন্য সময় লাগতে পারে। এখন শুভেন্দু অধিকারী আগে মন্তব্য করেছেন যে শেখ হাসিনা বৈধ প্রধানমন্ত্রী, তিনি বাংলাদেশে বীরের বেশে যাবেন। এটি মনে করার কারণ নেই যে তিনি মুখ্যমন্ত্রী হওয়ার পরে একেবারে আওয়ামী লীগ রাতারাতি খুব বেশি সংগঠিত হয়ে গেল, একেবারে রাতারাতি রাজপথে ফিরে এলো। এটি মনে করার কোনো কারণ নেই। তবে আওয়ামী লীগের জন্য ইতিবাচক কিছু বই নিয়ে আসতে পারে। অনেক বলে যে কেন্দ্রে তো বিজেপি সরকার রয়েছে, সেই বিজেপির সরকারের অংশ এখন পশ্চিমবঙ্গ সরকার হতে পারে। কিন্তু যেহেতু পশ্চিমবঙ্গ একেবারে আমাদের সীমান্ত লাগোয়া রাজ্য, বিস্তর এলাকা নিয়ে আমাদের সীমান্ত, সেই জায়গা থেকে অবশ্যই তার একটি প্রভাব বাংলাদেশের অভ্যন্তর রাজনীতিতে পড়তেই পারে। ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ।